গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 9-এর 1.2 নিয়ে চলে এসেছি। আমরা আগে বাস্তব সংখ্যার অনেকগুলো পড়েছিলাম। বাস্তব সংখ্যার অমূলদ সংখ্যা সম্পর্কেও আমাদের ধারণা তৈরি হয়ে গেছে। আজকে 1.2তে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু শুরু করবো। আগের দিন √5, √7, √3 এগুলোকে কিভাবে সংখ্যা রেখায় বসাতে হয়, √2 এগুলো নিয়ে আমরা বলে দিয়েছিলাম। অমূলদ সংখ্যা কাকে বলে সেগুলো সম্পর্কেও বলা হয়েছিল। তো আজকে একটু এক্সারসাইজটা করি। এক্সারসাইজের 1-এর দাগের জাস্ট একটু আলোচনা আর কি। এক্সারসাইজের 1-এর দাগের 1-এরটা কি বলেছে দেখো। বলেছে দুটি সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এগুলো ঠিক না ভুল? দুটো মূলদ সংখ্যা যদি আমরা নিই, ধরো একটা মূলদ সংখ্যা নিলাম -2 আর আরেকটা নিলাম 4। যদি দুটো মূলদ সংখ্যা নিই, সংখ্যা দুটো যদি যোগ করি তাহলে কি হবে? 2 -2 + 4 তাহলে +2, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। যদি দুটো মূলদ সংখ্যা বিয়োগ করি তাহলে -2 - 4 = -6, এটাও মূলদ সংখ্যা। যদি এই সংখ্যা দুটো গুণ করি তাহলে -2 × 4 = 8, এটাও মূলদ সংখ্যা। -8, এটাও মূলদ সংখ্যা। আবার যদি -2 / 4 করি তাহলে -2/4 = -1/2, এটাও মূলদ সংখ্যা। তোমরা যে কোনো দুটো মূলদ সংখ্যা নিয়ে যদি যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করো, প্রতি ক্ষেত্রে দেখবে মূলদ সংখ্যাগুলোর যোগ, বিয়োগ, গুণ, ভাগ মূলদ সংখ্যাই হবে, অন্য কিছু হবে না। তাহলে আমরা বলতে পারি দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, এখানে শুধু সমষ্টিই বলেছে, ভাগফল যে কোনো যেটাই করি না কেন, তাহলে এখানে যেহেতু সমষ্টি বলেছে আমরা বলবো তাহলে দুটোর যোগফল। তাহলে যোগফল সর্বদা মূলদ সংখ্যাই হবে। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটা ঠিক না ভুল? দুটো অমূলদ সংখ্যা যদি আমরা নিই, ধরো একটা অমূলদ সংখ্যা নিলাম √2 আর আরেকটা নিলাম -√2, দুটোই অমূলদ সংখ্যা। এই দুটোকে আমরা যোগ করছি, সমষ্টি বলেছে, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি। তাহলে এইটা √2 - √2 = 0। তাহলে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি একটা মূলদ সংখ্যা হলো। 0টা মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে আবার এরকমও হতে পারে, তুমি যদি দুটো আলাদা আলাদা মূলদ সংখ্যা নাও, একটা নিলে √2, আরেকটা দুটোই √2 নিলে, তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে √2 + √2 2√2, এটা কিন্তু অমূলদ সংখ্যাই হচ্ছে। কিন্তু এটা যে শুধুই অমূলদ সংখ্যা হবে তাই নয়, অমূলদও হতে পারে, আবার আমরা এখানে দেখালাম মূলদও হতে পারে। তাহলে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে এটা ঠিক নয়, মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। আর কি বলেছে? দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা আমরা একটু আগেই বলে দিয়েছি, মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যাই হয়, এটা ঠিক আছে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো অমূলদ সংখ্যার গুণফল, আমরা যদি এই সংখ্যা দুটোই নিই, দুটোই √2 নিলাম, একটা নিলাম √2, একটা নিলাম √3, প্রথম এই দুটোকে গুণ করছি, তাহলে √2 × √3 গুণ করলে হয় √6, রুট দেওয়া হয় এবং এই সংখ্যাগুলোকে গুণ করে নেওয়া হয়, তাহলে √6। আর যদি আমরা √2, দুটোই √2 আর √2 নিই, তাহলে √2 × √2, এটা = কত হয়? 2। তাহলে দেখলাম দুটো অমূলদ সংখ্যা গুণ করে আমরা অমূলদ সংখ্যাও পাচ্ছি, দুটো অমূলদ সংখ্যা গুণ করে আমরা মূলদ সংখ্যাও পাচ্ছি। তাহলে এখানে যেটা বলেছে দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, সেটাও ঠিক নয়, মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা ভুল। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা ঠিক। কেন কি? বাস্তব সংখ্যার গ্রুপে, বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যদি হয় সেটা অবশ্যই বাস্তব সংখ্যা হবে। আর বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা তো 2ও হয়।
তাহলে এটা কি অমূলদ? এটা অমূলদ নয়। বাস্তব সংখ্যার দলে মূলদও থাকে, অমূলদও থাকে। তাহলে মূলদ অমূলদ সবগুলোই বাস্তব সংখ্যা, কিন্তু বাস্তব সংখ্যা মানেই সবগুলোই বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা মানেই বাস্তব সংখ্যা, কিন্তু বাস্তব সংখ্যা মানেই অমূলদ সংখ্যা হবে, এটা ঠিক নয়। বাস্তবের মধ্যে মূলদও আছে, অমূলদও আছে। তাহলে এখানে যেটা বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, তা তো নয়। বাস্তব সংখ্যার মধ্যে মূলদও থাকে, অমূলদও থাকে, তাহলে এটাও ঠিক নয়, এটাও ভুল। বেশ, কোয়েশ্চেন নাম্বার 2-তে বলেছে অমূলদ সংখ্যা বলতে কি বোঝো? 4টি অমূলদ সংখ্যা লেখো। অমূলদ সংখ্যা কাকে বলে এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে যখন কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p/q দুটোই পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল টু 0 যদি না হয়, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা, যেখানে p/q দুটোই পূর্ণ সংখ্যা। 4টে অমূলদ সংখ্যা লেখো। এই তো এইমাত্র আমরা লিখলাম, এইমাত্রই 4টেই লেখা হয়ে গেছে। √2, -√2, √3 একটা লিখলাম, আরেকটা কি লিখেছিলাম জানো? √7 এরকম কিছু একটা, যাই হোক, এগুলো সবগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা এটা ছাড়া অন্য যে কোনো তোমার ইচ্ছে মতো তুমি অমূলদ সংখ্যা লিখতে পারো। তারপরে বলেছে দেখো নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মূলদ আর কোনগুলো অমূলদ সংখ্যা লেখো। প্রথমে বলেছে √9, এটা হচ্ছে 3-এর দাগের। 3-এর দাগের 1, √9, এটা কি মূলদ নাকি অমূলদ? √9 মানে 3, 3-এর √9 বর্গমূল হয় 3, তাহলে √9 ইকুয়াল টু যদি 3 হয়, 3 সংখ্যাটা তো অমূলদ সংখ্যা নয়, এটা তো মূলদ সংখ্যা, তাহলে এটা হলো মূলদ সংখ্যা। এখানে দেখো যেগুলোই স্কোয়ার রুট আছে, মানে বর্গমূল যেগুলো আছে, যদি স্কোয়ার রুট হয় তাহলে সেইগুলোর ক্ষেত্রে হবে না। যেরকম দেখো √2 25, 2-এরটা বলেছে √2 25, এটা 15 15 225 হয়, তাহলে এটা ইকুয়াল টু 15, তাহলে এটাও মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। আর কোনটা? আরেকটা হচ্ছে √100, কতটা এটা? 5, √100 মানে কত? 10, তাহলে এই 3টে এখানে দেখতে পেলাম আমরা মূলদ সংখ্যা, বাকি যতগুলো আছে সবগুলোই অমূলদ। যদি তুমি ভাঙো তাহলে কি পাবে? ধরো √50 আছে, √50 মানে কত? এটাকে আমরা প্রথম ভেঙে নেব, 5 × 5 × 2, এখানে দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, রুটের মধ্যে কি থাকলো? 5 × 2 = 10, এই রুট দিয়ে যেটা আছে এটাই তো অমূলদ, তাহলে তার সঙ্গে 5 গুণ আছে, কিন্তু এই সংখ্যাটা, সরি 5 √2, ভুল বললাম, 5 √2, দুটো 5-এর মধ্যে একটা 5 বর্গমূলের ভিতর থেকে একটা 5 বেরিয়ে এলো, আর ভিতরে পড়ে রইল 2, সেই জন্য 5 √2। তাহলে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যাতে আমরা এরকম কিছু দেখিনি, এগুলো অমূলদতেই দেখেছিলাম। তো এরকম করে বাকি যেগুলো আছে সেগুলোও তোমরা বের করতে পারবে। যেরকম -√81, -√81 মানে কত? এটাও তোমার মূলদ সংখ্যাই হবে, কেন কি -√81 মানে -9, তাহলে এটাও হবে তোমার মূলদ সংখ্যা। -9টা মূলদ সংখ্যা, মূলদ নয়। বেশ, √42 আছে, √42 মানে কত? 3 × 14 = 42, তাহলে 3 × এটা √42ই থাকবে, 3 × 7 × 2, তাহলে এটাও অমূলদ সংখ্যা। √29 অমূলদ, -√1000 মানে -10√10, তাহলে ওটাও অমূলদ। তো এগুলো অমূলদ হবে। তারপরেরগুলো দেখো বলেছে সংখ্যারেখায় √5, সংখ্যারেখায় √3, এগুলো আমরা আগের দিন করে নিয়েছিলাম, সেই জন্য এগুলো নিয়ে আমি আজকে আর কোনো কথা বলবো না। 5 আর 6 আমাদের অলরেডি করা হয়ে গেছে। আমরা এর পরের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজে চলে যাব। বেশ, আচ্ছা, এবারে আমরা
1.3 শুরু করব। 1.2 আমাদের হয়ে গেছে। 1.3তে যেগুলো করব সেখানে কয়েকটা জিনিসের সম্পর্কে আমাদেরকে একটু শিখে নিতে হবে, কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে। যেরকম কোনো একটা ভগ্নাংশ ধরো এরকম আছে, আমি যদি বলি 4/5, সরি আমি বললাম 8/5, আমি বললাম 8/5, এটা ইকুয়াল টু কত হবে? তোমরা কি করবে? 8কে 5 দিয়ে ভাগ করবে। তাহলে 5 একে 5, 30, দশমিক বসালে 5 6 30। যখন আমরা এটা ভাগ করলাম কি দেখলাম? 5 দিয়ে একে ভাগ করলাম, ভাগশেষ হলো 0, ভাগফলে 1.6 হলো। এখানে ভাগ করে আমরা দেখলাম মিলে গেল। আবার একটা সংখ্যা নিলাম, ধরো 11/2। তাহলে এটাকে কি করব? আমরা 11কে 2 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, 1, এখানে দশমিক বসালাম, দিয়ে একটা 0, 5 দুগুণে 10, 5.5। এর ক্ষেত্রেও দেখলাম আমরা ভাগশেষ 0 হলো, ভাগফল একটা জায়গায় গিয়ে থেমে গেল, হয়ে গেল, মানে ভাগশেষ 0 হলো। শেষ পর্যন্ত আমরা অঙ্কটা করলাম। আবার একটা নিচ্ছি, ধরো 35/8। তাহলে 35কে আমাদেরকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে 4 8 32, 3, তাহলে দশমিক বসালাম 0, 8, 3 8 24, 24 আর 6 30। তাহলে দশমিকের জন্য আবার একটা 0, 8 বার গেল, 8 7 8 56, 4, দশমিকের জন্য একটা 0 বসলো, 8 5 8 40। এর ক্ষেত্রেও আমরা দেখলাম ভাগশেষ 0 হলো, ভাগফল এরকম একটা এলো। আরেকটা সংখ্যা নিচ্ছি আমরা, ধরো 4 দিয়ে বললাম, এটা বললাম ধরো 13/4। তাহলে 13কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 3 12, 1 হলো, এখানে দশমিক বসালাম 0, 4 দুগুণে 8, মানে 20, 4 5 20, ভাগ মিলে গেল আমাদের। আরেকটা সংখ্যা নিলাম আমরা, ধরো 10-এর 3 দিয়ে আমরা তাহলে এখানে কি করব? 3 দিয়ে 10কে আমরা 10কে ভাগ করব। তাহলে 3 3 9, 1, দশমিক বসালাম 0, আবার 3 3 9, এখানে 1 সে ভাগশেষ থাকলো, আবার দশমিকের জন্য একটা 0 বসালাম, 3 3 9, আবার 1। এরকম করতে করতে অঙ্কটা এখনো শেষ হয়নি। এখানে দেখছি কি আমরা, এখানে অঙ্কটা শেষ হয়নি, ভাগশেষ 0 হয়নি, এবং এখানে দেখছি আমরা 3.33 পরপর এরকম আসতে থাকছে, এবং এই সংখ্যাটা বারবার আসছে, একই সংখ্যা বারবার আসছে। আরেকটা ভগ্নাংশ নিই, ধরো আরেকটা ভগ্নাংশ নিলাম, আমি এইটুকু জায়গাতেই করি। ধরো আরেকটা ভগ্নাংশ নিলাম, 6 দিয়ে ভাগ করছি, ধরো 19/6 করলাম। তাহলে 19কে 6 দিয়ে আমাদের ভাগ করতে হবে, 19কে ভাগ করব 6 দিয়ে, তাহলে 3 6 18, 1, দশমিক বসালাম, দশমিকের জন্য একটা 0, তাহলে 6 দুগুণে 6 1 6, 4 40, দশমিকের জন্য একটা 0 বসলো, 6 6 36, 4, আবার 0 বসলো, 6 6
36। আবার এখানে কত আসবে? 4। আবার ওই দশমিকের জন্য একটা শূন্য আসবে, আবার 6 দিয়ে 6 6 36, আবার 4 আসবে। এরকম করে এইটা আমরা দেখছি এই সংখ্যাটা বারবার আসছে, 3.1666, এই 66 সংখ্যাটা বারবার আসছে। এখানেও দেখলাম আমরা 3 সংখ্যাটা বারবার আসছে। নিচে কিন্তু ভাগশেষটা শেষ হচ্ছে না, ভাগশেষ থেকে যাচ্ছে। একটা নির্দিষ্ট ভাগশেষ থাকছে একটা সময়ের পর থেকে, এবং সেখানে থাকছে এটাতে 4, এটাতে যেরকম থাকছিল 1। কিন্তু এইগুলোর ক্ষেত্রে দেখলাম আমরা সব মিলে গেল। এখন দেখো তো এই ভগ্নাংশগুলো আর এই ভগ্নাংশগুলোর মধ্যে কি কারণে এটা হচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে। দেখো এখানে আমরা প্রথমে করেছিলাম 8/5, এর নিচে কি সংখ্যা আছে? 5 আছে। এইখানে যখন করেছি 11/2, এটাতেও মিলে গেছে, এখানে কত আছে? 2। 35/8 যখন করেছি তখন এখানে 8, 8 মানে কত? 2 × 2 × 2। তাহলে এখানেও দেখলাম মিলে গেল। যখন 4 দিয়ে করলাম তখনও দেখছি এখানে মিলে যাচ্ছে। যদি আমরা 25 দিয়ে করি, ধরো এরকম 35/25 করেছি, তাহলেও এটা আমরা 35কে 25 দিয়ে যদি ভাগ করো, 25 একে 25, তাহলে এখানে 10 হলো, দশমিক বসালে 0 এলো, 4 25 100, তাহলে 1.4। এই যে এই ভগ্নাংশগুলো আমরা পাচ্ছি, এর মধ্যে একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? দেখো 25 দিয়ে 35কে যখন ভাগ করলাম তখনও দেখো তুমি দেখতে পাচ্ছ 25 মানে কত? 5 × 5। এখানে যখন 4 দিয়ে এটাকে ভাগ করলাম, 4 মানে কত? যেটা দিয়ে ভাগ করছি, ভাজক যেটা সেটা কত? 4 = 2 × 2। এখানে দেখো আমরা এই জিনিসটাই পেলাম যে যখন ভগ্নাংশের হরে নিচে 2 এবং 5 এই সংখ্যাগুলো আছে, বা হরে 2 এর গুণিতক বা 5 এর গুণিতক আছে, এটা 5 এর গুণিতক, আর এখানে 2 এর গুণিতক আছে, এটাতেও এটাতেও, এখানে তো সোজা 2 আছে, এখানে 5ই আছে, তাহলে তার ক্ষেত্রে আমরা দেখছি এগুলো মিলে যাচ্ছে। কিন্তু যেখানে দেখো এখানে যখন করেছি 6 আছে, 6 মানে 2 × 3, এখানে দেখো 3 আছে, এরকম যখন থাকছে দেখছি মানে এখানে 2 × 3, তার মানে হরে যেটা আছে সেই হরের মৌলিক উৎপাদক যদি দেখি, সেই মৌলিক উৎপাদকে 2 ছাড়া অন্য কিছু আছে 3, সেই ক্ষেত্রে দেখছি এটা কিন্তু মিলছে না। এখানে যেরকম 3ই আছে, মিলছে না। যদি আমরা কোনো একটা সংখ্যা 11, 13, 15, 17, 15 নিলেও হবে না, 15 নিলেও মিলবে না। আমরা দেখছি যে ভগ্নাংশগুলোর নিচে 2 এবং 5 বা তাদের কোনো গুণিতক আছে, 2 এর গুণিতক 2 × 2 = 4, 3 × 2 সরি ভুল বললাম, 2 এর গুণিতক নয়, ভগ্নাংশের নিচে 2 এবং 5 মানে হর যাই হোক না কেন সেই হরের মৌলিক উৎপাদকগুলো হতে হবে শুধু 2 এবং 5, যদি থাকে তাহলেই সেই সংখ্যাগুলো ভাগ করলে মিলে যাবে। কি বললাম ভালো করে আরেকবার বুঝে নাও। বললাম কোনো একটা ভগ্নাংশের হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার মৌলিক উৎপাদক যদি 2 এবং 5 হয়, তাহলেই সেই সংখ্যাগুলোকে ভাগ করলে মিলে যাবে। এবং সেই ভগ্নাংশগুলোর যখন আমরা দশমিক বিস্তার করব, সেই ক্ষেত্রে দেখব দশমিক বিস্তারটা মিলে যাচ্ছে, মানে তার ভাগশেষটা হয়ে যাবে 0। যদি এরকম হয় তাহলে এইভাবে যে দশমিক বিস্তারটা আমরা পেলাম এটাকে বলবো আমরা সসীম দশমিক বিস্তার বা সসীম দশমিক।
বোঝাতে পারলাম? আরেকবার বলে দিচ্ছি, যখন কোনো একটা ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদকগুলো 2 এবং 5 হবে, শুধু সেই ক্ষেত্রেই ভগ্নাংশগুলো ভাগশেষ শূন্য হবে, মানে মিলে যাবে, ভাগশেষ শূন্য হবে। তার মানে সেই ক্ষেত্রে যে দশমিক বিস্তারগুলো আমরা পাবো, এটা নয়, হ্যাঁ এইটা, সেই ক্ষেত্রে যে দশমিক বিস্তারগুলো আমরা পাবো, দেখো যে দশমিক বিস্তারগুলো আমরা পাবো তাদের প্রত্যেকের ক্ষেত্রে ভাগশেষটা হবে শূন্য। এই ধরনের যে দশমিক বিস্তারগুলো পাবো সেগুলোকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ বা সসীম দশমিক বিস্তার। সসীম দশমিক, যার সীমা আছে, সসীম মানে যার সীমা আছে। কিন্তু যে ক্ষেত্রে দেখছি আমরা, দেখো 3 আছে, এখানে এখানে আছে 3 × 2, 6 দিয়ে ভাগ করেছি, সেখানেও মেলেনি 3 × 2। আবার এখানে এইমাত্র ভাগ করলাম, আরেকটা কোনটা যেন 25 দিয়ে ভাগ করলাম, আচ্ছা 25 দিয়ে তো মিলেই গেছে। এই দুটোই দেখানো হয়েছে যাদের হরে 2 ছাড়াও অন্য কোনো মৌলিক উৎপাদক আছে, সেটা কিন্তু 2 আর 5-এর বাইরে। আমি বলেছিলাম 2 আর 5 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেই শুধু মিলবে। 2 আর 5 ছাড়া অন্য কিছু যদি হরে থাকে, হরের মৌলিক উৎপাদক, হরে যে সংখ্যা থাকবে তার মৌলিক উৎপাদক যদি 2 এবং 5 ছাড়া অন্য কিছু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভগ্নাংশটা মিলবে না, মানে সেই ক্ষেত্রে তুমি ভাগশেষ শূন্য পাবে না। যদি ভাগশেষ শূন্য না পাও তাহলে সেটা মিলল না। আর যখন মিলছে না, আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি যে সেখানে কোনো একটা জায়গায় গিয়ে একটা সংখ্যা রিপিট হচ্ছে, বারবার আসছে। তার মানে এটা বলবো আমরা আবৃত্ত হচ্ছে, মানে বারবার ঘুরে 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 আসছে, আবৃত্ত হচ্ছে, আবৃত্ত হচ্ছে, ঘুরে ঘুরে আসছে। সেই ক্ষেত্রে যে ভগ্নাংশগুলো আমরা পাবো, মানে যে ভগ্নাংশের ক্ষেত্রে এরকম দশমিক বিস্তার হবে, সেগুলোকে আমরা বলবো আবৃত্ত ভগ্নাংশ বা আবৃত্ত দশমিক। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটা যেটা হয়েছে এটা আবৃত্ত দশমিক, এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আবৃত্ত দশমিক। এই ক্ষেত্রে এই যে বারবার একটা সংখ্যা চলে আসে, এটাকে আমরা একটু ছোট করে লিখি 3 পয়েন্ট। এই যে সংখ্যাটা বারবার আসছে সেই সংখ্যাটাকে লিখে তার মাথায় একটা বিন্দু দিই, পুটকে দিই, তাতে আমরা বোঝাই এই যে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় পৌনেপণিক। আমরা এটাকে প্রকাশ করি পৌনেপণিক বলে। তো এটা ইকুয়াল টু 3.3 পৌনেপণিক। এর ক্ষেত্রেও তাই হবে, কত হবে, যে জায়গা থেকে আসছে, যে জায়গা থেকে ওই সংখ্যাটা বারবার হচ্ছে, রিপিট হচ্ছে, তাহলে এটা হবে 3.16। এই 6-এর মাথায় আমরা বসিয়ে দেব পৌনেপণিক, তাহলে এটা হয়ে যাবে 3.16। এইটার মানেই হচ্ছে 3.16666, এরকম এটা চলতেই থাকবে, শেষ নেই, এ চলতেই থাকছে, চলতেই থাকছে, আবৃত্ত হতেই থাকছে, ওই একই সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসছে। তাহলে এইটাকে আমরা বলবো আবৃত্ত দশমিক। বেশ, এইখানে কিছু কিছু অঙ্ক আমরা করি, তার সঙ্গে সঙ্গে আমরা এগুলোকে আরেকটু ভালো করে বুঝে নিই। চলো দেখি। একের দাগে কি বলেছে দেখো, ভাগ না করে নিচের সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে কোনগুলো লিখি। একের দাগের 1.3-তে 17/80 ভাগ করব না আমরা, 17/80 আমরা এখন ভাগ করব না। কেন কি আমরা এই পদ্ধতিটা শিখে গেছি যে কখন সসীম হবে আর কখন আবৃত্ত হবে, বা আমরা শুধু এখানে যদি সসীমটাই ধরি, কখন সসীম ভগ্নাংশ আমরা পাবো। সসীম তখনই হবে, সসীম মানে যখন ভাগশেষ শূন্য হবে। কার কার ক্ষেত্রে হবে বলেছিলাম না, ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদক 2, 3, 4, 2, 3, 5, 7, 11, 13 এরকম যে সংখ্যাগুলো থাকে তার ক্ষেত্রে যদি মৌলিক উৎপাদক করি আমরা, তাহলে সেই মৌলিক উৎপাদকগুলো 2 আর 5 ছাড়া অন্য কিছু হবে না। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রেই হবে সসীম দশমিক। তাহলে দেখো 17/80, তাহলে 80টা কি সংখ্যা,
এটা 80টা কি এর এই ভগ্নাংশের হর। তাহলে হরটাকে যদি ভাঙি আমরা কি কি পাবো? 8 ইন্টু 10। 8 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2, আর 10 মানে 2 ইন্টু 5। তাহলে যদি আমরা দেখছি হরটাকে ভাঙছি, সেটাকে যখন আমরা মৌলিক উৎপাদকে ভাঙছি তখন দেখছি মৌলিক উৎপাদকে কি কি আছে? 2 আর 5ই আছে, আর কিছু নেই। তাহলে 2 আর 5 যখন আছে তাহলে অবশ্যই এই ভগ্নাংশটা ভাগ করলে মিলে যাবে। তার মানে এটাকে আমরা বলবো সসীম। তাহলে এরকম আর কোথায় আছে আমরা এগুলো খুঁজবো। যেরকম 2-এরটা বলেছে 24, 2-এরটা বলেছে 13/24, 13/24। তাহলে 24 যদি হয়, 24 ইকুয়াল টু কত? 8, 3 ইন্টু 8 করতে পারি আমরা। তাহলে 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, আর তার সঙ্গে 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে দেখলাম 24কে যখন আমরা মৌলিক উৎপাদকে ভাঙছি তখন 2 তো আছে, কিন্তু তার সঙ্গে 3ও আছে। আমরা বলেছিলাম শুধু 2 আর 5 থাকতে হবে, হয় 2 না হলে 5, অথবা 2 ইন্টু 5 বা তাদের কোনো গুণিতক যদি থাকে। মানে তাদের গুণিতক মানে এরকম, মৌলিক উৎপাদকে অবশ্যই 2 আর 5টা হতে হবে। গুণিতকটা এমনভাবে হবে যাতে করে 5-এর যেরকম 5 সাথে 35ও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে হবে না। 5-এর গুণিতক 35ও হয়, সেটা হবে না, 50 হবে। কেন কি 5 ইন্টু 5 ইন্টু 2। মৌলিক উৎপাদকে যখন ভাঙবো, হরের মৌলিক উৎপাদক শুধুমাত্র 2 এবং 5ই থাকবে, অন্য কিছু থাকবে না। যদি থাকে তাহলেই আমরা সসীম ভগ্নাংশ পাবো। তাহলে এর ক্ষেত্রে দেখছি যখন যে এটা হচ্ছে না, তার মানে এখানে সসীম ভগ্নাংশ নয়। কেন কি 2 আর 2 তো আছে, কিন্তু 3 আছে একটা, সেই জন্য এটা সসীম ভগ্নাংশ হবে না, সসীম দশমিক বিস্তার আমরা পাবো না এর। 3-এরটা দেখো 17/12, এটাও তাই, 17/12। তাহলে 12 মানে কত? 12 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এটাও হবে না, আমরা এরকম করে দেখে নেব। সেরকমই 125 যদি হয়, 125 মানে 5 ইন্টু 5 ইন্টু 5, 4-এরটা, তাহলে এটা সসীমই হবে। আর 35 4/35 বলেছে, 4/35, 35 মানে তো 5 ইন্টু 7। তাহলে 5 ছাড়াও অন্য কিছু রয়েছে 7, যেটা 2 নয়, 2 এবং 5 ছাড়াও অন্য কিছু রয়েছে, তাহলে ওটাও সসীম হবে না। তারপরেরটা বলেছে দেখো, নিচের প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি এবং কি ধরনের দশমিক বিস্তার পাবো দেখি। 2-এর দাগেরগুলো করি আমরা, 1-এর দাগেরগুলো তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো, 2-এর দাগেরগুলো একটু দেখি আমরা। 2-এর দাগের 1-এ এটা কিরকম পাচ্ছি সেটা আমাদেরকে বলতে হবে। 1/11 দেখি আমরা একটু ভাগ করে। তাহলে 11 দিয়ে যখন ভাগ করছি 1কে, প্রথমেই যাচ্ছে না, আমরা দশমিক বসালাম, তাহলে 0 হলো। যাচ্ছে না বলে আমরা এখানে একটা 0 বসিয়ে এখানে একটা 0 বসালাম। এবারে 11 দিয়ে করব, 9 11 99। এখানে পড়ে রইল 1, দশমিকের জন্য একটা 0 বসলো, তাও যাচ্ছে না, তখন এখানে আবার একটা 0 বসিয়ে এখানে একটা 0 দিলাম। আবার 11 দিয়ে 9 11 99, এখানে 1 বসলো, দশমিকের জন্য একটা 0 এলো, যাচ্ছে না, আবার একটা 0 বসালাম, তাহলে আবার দশমিক এখানে আবার একটা 0 বসালাম, দিয়ে 11 দিয়ে আবার 9 11 99। আবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এই জিনিসটা বারবার আসছে, 09 09 09 বারবার এসে যাচ্ছে। এখানে কিন্তু এটা শেষ হচ্ছে না, চলতেই থাকছে। আমরা আগেই বলেছিলাম যখন এরকম হবে যে কোনো সংখ্যা বারবার বারবার আসতে থাকছে, আবৃত্ত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম সেটা আবৃত্ত ভগ্নাংশ বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো এটা সমান আমরা কি লিখতে পারি 0.09। আর আমরা বলেছিলাম ওটাকে ছোট করে যখন লিখি, আমরা বারবার এই জিনিসটাকে লিখি না, ছোট করে লিখি পৌনেপণিক দিয়ে, তখন কি বলেছিলাম যে সংখ্যাগুলো বারবার আসছে সেই সংখ্যাগুলোর মাথায় বসাবো। তাহলে এখানে কোন কোন সংখ্যা বারবার আসছে? 0টাও বারবার আসছে, 9টাও বারবার আসছে, তাহলে আমরা এটা দুটোর মাথাতেই পৌনেপণিক বসাবো। এইটার মানেই হচ্ছে 0.09
0.9 এরকম করতে করতে চলেই যাচ্ছে, এর শেষ নেই, ভাগশেষ 0 এর। আমরা বলেইছিলাম আগে যে 2 আর 5 ছাড়া অন্য যা থাকবে, অন্য যা কিছু থাকবে মৌলিক উৎপাদকে হরের, সেক্ষেত্রে কখনোই মিলবে না, সেখানে আমরা সবসময় আবৃত্তই দশমিক ভগ্নাংশ পাবো আর কি। তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তারপরে কত আছে দেখো, 5/8। তাহলে 8 যদি থাকে, 8 মানে 2 × 2 × 2, তাহলে নিচে 2 ছাড়া আর কিছু নেই। তাহলে এর ক্ষেত্রে আমরা যেটা পাবো, দশমিক বিস্তার করতে বলেছে, করবে এবং কি পাই, তাহলে এটা করে এক একটা করে আমরা এটা পেলাম, 2-এরটা করে আমরা কি পাবো, তাহলে ওরকমই দেখতে হবে আমাদেরকে করে করে কি আছে। এটা বলেছে 5/8, 2-এরটা বলেছে 5/8, তাহলে এটা 5কে 8 দিয়ে ভাগ করব আমরা, তাহলে এটা দশমিক বসালাম, দিয়ে 0 বসালাম, 8 দিয়ে যখন করব 6 × 8 = 48, দিয়ে দশমিকের জন্য একটা 0 বসলো, 8 × 2 = 16, 4, আবার দশমিকের জন্য 0 বসলো, 5 × 8 = 40, তাহলে মিলে গেল। আমরা দেখেইছিলাম যে হরের মৌলিক উৎপাদকে 2 রয়েছে, তাহলে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম মিলে যাবে, সেটা হবে সসীম, তাহলে এটা হবে সসীম ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। এরকম করে যে কটা দেওয়া আছে তোমরা বাড়িতে চেষ্টা করবে।